লাস্ট পার্টের শুরুতে আমরা কিছু লোকজনদেরকে দেখতে পাই যারা মুক্তা নিতে এসেছিল, আর এদেরকে মুক্তা দিচ্ছিল সেই লোকটি যে লোক চিংলানকে এবং সেনকে তুলে নিয়ে গিয়েছিল। তো সেনের বিরুদ্ধে যেসব মানুষজন রাস্তায় দাঁড়িয়েছে তাদেরকেই মূলত মুক্তাগুলো দেওয়া হচ্ছিল। জিংজির বাবাকে দেখতে পাই, সে একটি লোককে একটু বেশি মুক্তা দিয়ে বলছিল তোমার ভাই মারা গিয়েছে এবং আমাদের জন্যই সে মরেছে, এজন্য তোমাকে বেশি করে মুক্তা দিচ্ছি, যদিও তার এই মৃত্যু অনেক বড় কাজে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন সেনের বাড়ির সামনে অনেকেই আমরণ অনশন করছে, আর ওখানে একটি লোক মারা গিয়েছে, তার ভাইকেই মুক্তা দেওয়া হয়েছিল। আর এই হলো সেই লোক। এখানে গ্রামবাসীরা ক্ষেপে উঠেছে যে লু ফ্যামিলি ইনোসেন্ট, তাদেরকে কেন এভাবে আটকে রাখা হচ্ছে, আর এজন্যই সেনের বাড়ির সামনে সবাই এসে অনশন করছিল। তো সেন ব্যাপারটা বুঝতে পেরেছে যে কে বা কারা এর পিছনে দায়ী, আর এটা সাধারণ কোনো গ্রামবাসী নয়, বরং এদেরকে সবাইকেই টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। সেন তখন শিয়ানের দাদির সঙ্গে দেখা করতে যায়, আর ওর দাদিকে বলে আপনাকে আমি ভেবেছিলাম আপনি কেবলই একজন বিজনেসম্যান, কিন্তু তা তো নয়, বরং আপনি রাজনৈতিক মারপ্যাচটাও খুব ভালোভাবেই বোঝেন। তো ওর দাদি বলে দেখো, আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না, তুমি শুধু আমার পথ থেকে সরে যাও। এদিকে শিয়ানকে দেখতে পাই, শিয়ান এসেছিল সেনের বাড়িতে জিনের সঙ্গে দেখা করবে বলে, হাতে একটা ওষুধের বোতলও ছিল। তো এই বোতলটা নিয়েই মূলত সে জিনের রুমে চুরি করে যাচ্ছিল, আর ঠিক তখনই সেন এখানে ফিরে আসে আর ওকে হাতে নাতে ধরে ফেলে আর বলে তুমি কি জিনের কোনো ক্ষতি করতে যাচ্ছিলে। এবার ওকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। চলে যাওয়ার আগে এই দরজার কাছে শিয়ান একটা পাউচ ফেলে যায়, যেটা দেখলেই চিংলান বুঝতে পারবে এই পাউচটা আর কারো নয়, তারই। একটা রুমের ভিতরে নিয়ে ওকে বিভিন্নভাবে সার্চ করা হচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে এখানে চিংলান চলে আসে আর বলে যে কি হচ্ছে, ওকে কেন সার্চ করা হচ্ছে। সেন তখন বলে একটু পরেই তুমি বুঝতে পারবে। এরপরে ও বলে, মানে শিয়ান বলে আমি কোনো অন্যায় করিনি, তার সত্ত্বেও আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা হচ্ছে। তখনই ওর জুতার ভিতর থেকে একটা ঔষধের শিশি পাওয়া যায়, এবং ওটা দেখা মাত্র সবাই বলে দেখুন, যেটা আমরা খুঁজতে চেয়েছিলাম সেটা অলরেডি পেয়ে গিয়েছি, এর ভিতরে নিশ্চয়ই কোনো বিষ আছে। এটা দেখে চোখ বড় বড় হয়ে গিয়েছিল চিংলানের। চিংলান বলে তুমি ওর বাবা হয়ে জিনকে মেরে ফেলতে চাইছিলে। শিয়ান তখন বলে তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি জিনকে মেরে ফেলতে চাইনি, এটা একটা ঔষধ, এই ঔষধটা আমি দাদিমার ঘর থেকে চুরি করেছি, আর এটা যদি জিনকে খাওয়ানো হয় জিনের জ্ঞান ফিরে আসবে। ওকে যে বিষ দেওয়া হয়েছে সেই বিষের অ্যান্টিডোট এটি। এইবারের মতো তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি তো জিনের বাবা, আমি কিভাবে তার খারাপ চাইতে পারি। এরপরে সেনের গার্ড ওই ওষুধটাকে পরীক্ষা করে দেখে যে সত্যি এটা বিষমুক্ত, এর ভিতরে কোনো বিষ নেই, আর তাই ওটা খাইয়ে দেওয়া হয় জিনকে। খাইয়ে দেওয়ার সাথে সাথে জিনের জ্ঞান ফিরে চলে এসেছিল, কারণ ওটা আসলেই ওই ওষুধেরই প্রতিষেধক ছিল, মানে যে পয়জনটা ওকে খাওয়ানো হয়েছে তারই প্রতিষেধক। জ্ঞান ফেরার পরে জিন সবাইকেই ডাকতে থাকে। বেশ অনেক দিন হয়ে গিয়েছিল জিনের জ্ঞান ফিরে আসছিল না। এবার শিয়ান বলতে থাকে সেনকে যে তোমার বিশ্বাস হলো তো যে আমি মিথ্যা কথা বলিনি, আমি ওর বাবা, আর তাই ওর প্রতি আমার অনেক মায়া, আমি কেন ওকে মেরে ফেলতে চাইবো। এটা বলে এখান থেকে চলে যায়। তো এরপরে একটা মানসিক টানাপোড়েন দেখানো হয়, যেখানে শিয়ান কিন্তু বারবার মিস করছে তার কনকিউবাইন স্ত্রী চিংলানকে, অথচ চিংলান সেনের বাড়ি থেকে ওর বাড়িতে ফিরে যাচ্ছে না, আর ওদিকে চিংলানের প্রেমে হাবুডুবু খাচ্ছে সেন। যাই হোক, ও একদিন আসে সেনের কাছে, আর সেনকে এটা বোঝাতে এসেছিল যে ও এই বাড়ি থেকে চলে যেতে চায়, এখনও নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু সেন ওকে বলে জিন সুস্থ না হওয়া পর্যন্ত সে কোথাও যেতে পারবে না, আর যেহেতু ওকে ভালোবাসে তাই সবসময় চাইছিল নিজের কাছে রাখতে। এর পরের দিন আমরা রাজদরবার দেখতে পাই। এখানে সবাই একীভূত হয়েছিল লু ফ্যামিলির হয়ে কথা বলার জন্য, কারণ লু ফ্যামিলির চারিদিকটা ঘিরে রেখেছে সেন। তো এখানে একটা ডিক্রি আসে, সেই ডিক্রিতে লেখা ছিল যে সেন তার সমস্ত সৈন্যদের লু ফ্যামিলি থেকে তুলে নেবে, কারণ লু ফ্যামিলি ইনোসেন্ট, তারা কোনো পার্ল পাচার করেনি, সেজন্য মানে ওই যে মুক্তা পাচারের দায়ে ওদেরকে অভিযুক্ত করা হয়েছিল, এটার ভিত্তিতে আর কি। যাই হোক, এটা ইনভেস্টিগেট করার পরে নাকি ওটা তুলে নেওয়া হয়েছে। সেন আর কোনোভাবেই ওই বাড়ির চারপাশে সৈন্য রাখতে পারবে না। সেন এ পর্যায়ে হেরে গিয়ে ওর তো খুবই মাথা খারাপ হয়ে যায়, কারণ ও জানে যে লু ফ্যামিলি আসলে ইনোসেন্ট নয়, বরং তারা ছলচাতুরি করেই রাজার এই ডিক্রি আদায় করেছে। এদিকে লু ফ্যামিলির দাদি এসে সমস্ত মানুষদেরকে এবার বলে তোমরা চলে যাও। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্রাফট, ক্রিস্টাল, আন্ডার ওভার 20 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আমার এক্সক্লুসিভ কোড DRABYRO ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পাবেন। উইথড্রল খুবই সহজ। বিকাশ ব্যাংক
ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলের প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড DRABYRO ব্যবহার করতে ভুলবেন না। এদিকে আমরা সেই শামানকে দেখতে পাই যাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। এই শামান সেনকে বলেছিল 15 দিনের মাথায় আমি এখান থেকে বের হব আর লু ফ্যামিলিও মুক্তি পাবে। এদেরকে আটকে রাখা হয়েছিল ওই যে মুক্তা পাচারের দায়ে। কিন্তু এই মহিলা আজকে বলে, সেন আমি তোমাকে বলেছিলাম 15 দিনের মাথায় আমি এখান থেকে বের হব, আর দেখো একদম একটা দিন বেশিও না একটা দিন কমও না, ঠিক 15 দিনের মাথায় আমি এখান থেকে বের হচ্ছি। সেন তখন বলে, কে বলেছে যে তুমি এখান থেকে বের হচ্ছ? লু ফ্যামিলি হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু তোমার অন্যায় কোনোভাবেই ধামাচাপা দেওয়ার নয়, তাই তোমার প্রতি এই ডিক্রি এসেছে যে তোমাকে মেরে ফেলতে হবে। তো ও এখান থেকে বের হবার আগে ওকে মেরে ফেলা হয়। আর এটা জিঞ্জির বাবা জানার পরে হাসে আর বলে, যাক একটা বুড়ো মরেছে তাতে কী বা হয়েছে। যাই হোক, এরপরে আবারও লু ফ্যামিলির দাদির সঙ্গে দেখা করতে আসে সেন। আর এখানে দাদি ওকে বলে, এবার আমাদের বউকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তার মানে হচ্ছে এবার ফিরিয়ে দিতে বলছে চিংলানকে। যাই হোক, ও যখন বাড়িতে আসে তখন ওর খুবই খারাপ লাগছিল। চিংলানকে ও মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর ও জানে লু ফ্যামিলির কেউ চিংলানকে ভালোবাসে না, আর চিংলানের ক্ষতি ছাড়া কোনো ভালো ওরা করবে না। তাই ও চিংলানকে এখান থেকে কোনোভাবেই বাড়িতে যেতে দিতে চাইছিল না। তাই ও বসে বসে আজকে ওয়াইন পান করছিল। তখন চিংলান ওর পাশে আসে আর বলে, একটা কেস হেরে গিয়েছো বলে এত মন খারাপ হচ্ছে? তুমি তো তোমার যথাসাধ্য চেষ্টা করেছো, তাহলে কেন এত কষ্ট পাচ্ছ? আমার নজরে তুমি তো হিরো। আর এই সব কথা শুনে সত্যি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল সেন। আর সেন ওকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? এবার কিছুক্ষণ পরে দেখা যায় ওরা বেশ কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেয় না চিংলান। আর ঠিক তখনই ওখান থেকে উঠে চলে আসে সেন। এর পরের দিন সকালবেলা সেনের যখন ঘুম ভাঙে ও খুব লজ্জায় পড়ে যায় গত রাতের কথা ভেবে। চিংলান ওর জন্য খাবার বানিয়ে এনেছিল। চিংলান ওকে খেতে দিতে দিতে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগামীকালই আমার বাড়িতে চলে যাব। এখানে তো অনেক দিন হলো আমি আছি। সেন তখন বলে, কেন এখানে কি তুমি ভালো নেই? তাহলে এখান থেকে কেন চলে যাবে? ও তখন সেনকে বোঝায়, দেখো আমি ওই বাড়ির বউ, ওখানে তো আমাকে যেতে হবে, জিন ওই বাড়ির মেয়ে। সো আমার কিছু দায়িত্ব কর্তব্য তো আছে। আমি তোমার কাছে আবার ফিরে আসব, কিন্তু আগে ওই বাড়ি আমাকে যেতে হবে। আর আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি যদি এখানে থাকি তাহলে বারবার শিয়ানের দাদি তোমার উপর আক্রমণ করবে, আর সেজন্য আমি ওখানে ফিরে যেতে চাই। আমি আমার সমস্ত কাজ শেষ করে আবার তোমার সঙ্গে দেখা করতে আসব। এই কথা শুনে সেনের একটু ভালো লাগে আর বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। এদিকে আমরা দেখতে পাই একটা ডিগ্রি পড়ছিল জিঞ্জির বাবা, তবে সেটা সম্পর্কে খুব একটা ভালো আমরা বুঝতে পারি না। যাই হোক, এরপরে আমরা আবার দেখতে পাই যে এই বাড়িতে ফিরে এসেছিল চিংলান। আর শিয়ান তো খুব খুশি হয়েছিল, কারণ শিয়ান তো চিংলানকে ভালোবাসে, আর তাই ও চাচ্ছিল একে ইমপ্রেস করতে, কিন্তু এ কোনোভাবেই ওর হাতে ধরা দেয় না। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই রাত্রেবেলা কেউ একটা চুরি করে একটা ঘরে লুকিয়ে আসে, আর ওখান থেকে একটা ডিগ্রি পড়ছিল। আসলে ওই ডিগ্রিটা ওখানে রেখে এসেছিল সেন, আর এটা ও মূলত কাউকে ফাঁদে ফেলার জন্য করেছিল, আর সেই সব লোকগুলো ফাঁদেও পড়ে গিয়েছিল। এবং আমরা দেখতে পাই জিঞ্জির বাবাকে জানানো হয়েছিল এইসব কথা, যে ওরা হয়তো বা ফাঁদে পড়ে গিয়েছে সেনের, কিন্তু এখন আর পিছু হাঁটার কোনো জায়গা নেই। এর পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে আবারও শিয়ান এসেছিল তার স্ত্রীর কাছে এবং ওখানে বসে গল্প করছিল। ঠিক তখনই জিংজি এখানে আসে, আর জিংজি হাতে করে একটা ডিভোর্স পেপার নিয়ে এসেছিল। জিংজি এসে ওর স্বামীকে বলে, তোমার সাথে অনেক হয়েছে, আমি আর তোমার সাথে থাকতে পারছি না, এই ডিভোর্স পেপারে তুমি সাইন করে দাও। তুমি আবারও এই চিংলান মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসেছো, তাই তুমি ওর সঙ্গেই সংসার করো, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। শিয়ান বলে, ঠিক আছে, তোমার সঙ্গে আমিও থাকতে চাই না। এটা বলে ওকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ডিভোর্স পেয়ে যখন ও নিজের বাড়িতে যায়, ওর বাবা ওকে বলে, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, তোর সাহস তো কম নয়, তোকে কে বলেছে আমার অনুমতি ছাড়া শিয়ানের ডিভোর্স নিতে? এক্ষুনি ফিরে যা, যদি থাকতে চাস ওই বাড়িতেই থাকবি। এরপরে ও আবারও শিয়ানদের বাড়ির সামনে ফিরে আসে, কারণ ওর যাওয়ার আর কোনো জায়গা ছিল না। শিয়ান তখন বলে, তুমি তো আমার থেকে ডিভোর্স নিয়েই নিয়েছো, তাহলে কেন আবার এই বাড়িতে ফিরে এসেছো? জিংজি পড়েছিল এক মহা বিপদে, নিজের মান সম্মান সব গেল, নিজেই জেদ করে ডিভোর্স নিল, আবার সেই বাড়িতে ফিরে এসেছে। ঠিক তখন বৃষ্টি হচ্ছিল খুব, আর ওর সামনে ছাতা নিয়ে হাজির হয়ে যায় চিংলান। যখন ছাতা নিয়েও এসেছিল তখন জিংজির হাতে থেকে একটা বক্স নিচে পড়ে গিয়েছিল, যে বক্সের ভিতরে দুটো মাটির পুতুল ছিল। এই পুতুল দুটো দেখে চিংলান বলে যে এরকম পুতুল তো আমার কাছেও আছে, এটা শিয়ান তোমাকে দিয়েছে? এই কথা শুনে অবাক হয়ে জিংজি বলে, শিয়ান কেন এটা আমাকে দেবে?
তখন চিংলান বলে কারণ শিয়ান তো ওরকম পুতুল আমাকেও দিয়েছে, ঠিক তোমার বানানো পুতুলের মতো। এরপরে ওর পুতুলগুলোও সামনে নিয়ে আসা হয়। চিংলান বলে দেখো সেম দেখতে কিছু পুতুল শিয়ান আমাকেও দিয়েছিল, আমার জন্মদিনে উপহার দিয়েছিল। চিংজি তখন বলে কিন্তু পুতুলগুলো একরকম দেখতে হলেই সেগুলো শিয়ান বানিয়েছে তা তোমাকে কে বলেছে? চিংলান তখন বলে দেখো পুতুলগুলোর ভিতরে একটা করে সবুজ পাতা আছে যেটা শিয়ানের বৈশিষ্ট্য। শিয়ান যখন কোনো কিছু বানায় তখন এই পাতার চিহ্ন দেয়। জিংজি তখন বলে আসলে জিংজিকে এই পুতুলগুলো যে দিয়েছিল ও তার মুখটা পর্যন্ত দেখতে পায়নি অনেক আগে। ওর তখন বিয়ে হয়নি শিয়ানের সাথে। ওর মা যখন মরে গিয়েছিল ও তখন অনেক বেশি সুইসাইডাল হয়ে গিয়েছিল। ও একদিন রাস্তায় গিয়েছিল সুইসাইড করবে বলে, ঠিক তখনই শিয়ান ওকে পিছন থেকে এসে বাঁচায় এবং অন্য একদিন ওকে কিছু পুতুল দিয়ে যায়। তবে শিয়ান না ওর মুখ দেখেছিল আর না জিংজি শিয়ানের মুখ দেখেছিল। তবে জিংজি সেখান থেকে শিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল, তবে ও তা জানতোই না যে ওকে পুতুলগুলো দিয়েছে সেটা শিয়ান আর যে ওকে ভালোবাসে সেটা শিয়ান। পরবর্তীতে ওর যখন শিয়ানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ও বিয়েটা করতে চায়নি কারণ ওর মনে মনে ছিল সেই পুতুলওয়ালা ছেলেটি যাকে ও ভালোবাসতো। আজকে যখন ও জানতে পেরেছে ওর ভালোবাসার মানুষটির সঙ্গেই ওর বিয়ে হয়েছে এবং এতগুলো দিন পরে যখন এই সত্যটা জানতে পেরেছে তখন ওর মনে হয়েছে শিয়ানের সঙ্গে সমস্তটাই মিটমাট করে ও শিয়ানের সঙ্গে ভালো থাকবে। তাই ও শিয়ানকে আজকে কিছু সুন্দর কথা বলবে বলে এসেছিল। তবে ও যেগুলো কথা বলবে বলে ঠিক করেছিল শিয়ান সেই কথাগুলোই দেখা যায় যে চিংলানকে বলছে আর চিংলানের সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চাইছে। তবে চিংলান আর কোনো কিছু চাইছিল না। চিংলান এসে ওর মেয়ের একটা পোর্ট্রেট দেখছিল আর বসে বসে হাসছিল। ঠিক তখনই এখানে শিয়ান আসে আর বলে আজকে তোমার জন্মদিন, তাই আমি কিছু খাবারের আয়োজন করেছি। এরপরে সেই খাবারগুলোর সামনে নিয়ে আসা হয় চিংলানকে। তবে চিংলানকে যখন ও টাচ করছিল চিংলানের ভালোই লাগছিল না। এরপরে কিছু আতশবাজির প্ল্যানও করে রেখেছিল শিয়ান, যেহেতু আজকে ওর জন্মদিন। শিয়ান ওর জন্য খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছিল এবং এসব দেখে চিংলানও বেশ খুশিই হয়েছিল কারণ শিয়ান ওর জন্য এতগুলো করছে। আর এদিকে আমরা শিয়ানকে দেখতে পাই, শিয়ানও জানে যে আজকে চিংলানের জন্মদিন, তাই ও নিজের বাড়িতেই কিছু আতশবাজি পোড়ানোর ব্যবস্থা করেছিল। শিয়ান ওদিকে দুই হাতে দুটো আতশবাজি পোড়াচ্ছিল আর এ আকাশে বাজি ফোটাচ্ছিল যাতে চিংলান দূরে থাকা সত্ত্বেও যেন এই বাজি পোড়া দেখতে পায়। আর চিংলান দেখতে পেয়ে সত্যিই খুবই খুশি হয়েছিল। এরপরে চিংলান যখন খেতে বসে তখনই আমরা দেখতে পাই শিয়ানের মুখে একটা অন্যরকম হাসি। মনে মনে শিয়ান হয়তো অন্য কিছু করার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে দেখি চিংলানের গায়ে কিরকম আগুন ধরে গিয়েছে। খাওয়ার পরপরই ও পয়জনে আক্রান্ত হয়ে গিয়েছে। তবে এটা ছিল খুবই একটা কামুক পয়জন আর কি। এদিকে সেনের মনের মধ্যেও কেমন একটা হচ্ছিল। ওর মনে হচ্ছিল একবার ও চিংলানকে দেখবে আর ও সোজা চিংলানের বাড়িতে এসে দেখে চিংলানের এই অবস্থা। চিংলানকে দ্রুত করে কোলে করে তুলে ওর নিজের বাড়িতে নিয়ে আসে। আর এখন কি করবে, এখন তো ডক্টরও দেখা যাবে না, এজন্য ও একদম ঠান্ডা পানিতে আরো বরফ দিয়ে চিংলানকে তার ভিতরে নিয়ে বসে থাকে যাতে অন্তত পক্ষে ওর ভিতরটা একটু ঠান্ডা হয়। আর এরপরে সোজা আসে শিয়ানকে মারতে। শিয়ান অস্বীকার করে যে এই ওষুধটা কে মিশিয়েছিল ও জানেই না, ও নিজেও তো এই পয়জনে বিষাক্ত হয়ে গিয়েছিল। এদিকে পরদিন সকালবেলা যখন ঘুম ভাঙে চিংলানের, চিংলান তখন বলে তোমার হাতে কিভাবে কেটে গিয়েছে? আসলে কালকে রাত্রে ওকে সামলাতে গিয়ে বেশ একটা অসুবিধায় পড়ে গিয়েছিল সেন। এরপরে চিংলান এটাও বলে জানো কালকে রাত্রে কে আমাকে ওই বাড়ি থেকে বের হতে সাহায্য করেছিল? সেটা হলো জিংজি। জিংজি পিছন থেকে এসে আঘাত করেছিল শিয়ানকে, তারপরে আমি ওকে ধন্যবাদ জানিয়ে চলে এসেছি। আসলে জিংজি মূলত শিয়ানের সঙ্গে এক হতে চেয়েছিল কারণ ও শিয়ানকে মনে প্রাণে ভালোবাসে। তাই জিংজি ওই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। ও শিয়ানকে বলেছিল আমাদের আরো একবার সন্তান হবে। যাই হোক, এখন চিংলান সেনকে বলে মেয়েদের মন বোঝা আসলেই কঠিন, সেটা তোমার সাধ্য নয়। যাই হোক, এখন আমি আবার ওই বাড়িতে ফিরে যাব। এতে সেন বলে কি, আবার কেন ওই বাড়িতে তুমি ফিরে যাবে? চিংলান বলে আমাকে কিছু প্রশ্নের উত্তর জানতে হবে আর তার জন্য আমাকে ওখানে ফিরে যেতেই হবে। চিংলান আবারও তার শ্বশুর বাড়িতে ফিরে এসেছিল। তার শাশুড়ি বলছিল চিংলান এখন থেকে এখানেই থাকবে কারণ চিংলানকেও এই পরিবারের অনেক দায়িত্ব নিতে হবে। সে শিয়ানের সাথে থেকে থেকে এই পরিবারের দেখাশোনা করবে। তার দাদির যে মেড সার্ভেন্টটা ছিল সেই মেড সার্ভেন্ট তখন ওখানে কাজ করছিল। চিংলান একটা বিষয় এখানে খেয়াল করে আর সেটা হলো তার দাদির মেড সার্ভেন্ট একটি ফুল গাছের পাত্রকে অনেক বেশিবার করে মুছছিল। আর ওই ফুলের পাত্রটা এত বেশিবার মোছার কারণে চিংলানের মনে একটু সন্দেহ হয়। যাই হোক, এই ব্যাপারটা ও মনে রাখে। ওখানে শিয়ানের দাদি বলেছিল সেদিন ওদের খাবারে বিষটা মিশিয়েছিল আসলে জিংজি। তাই শিয়ান খুব দ্রুতই ওখান থেকে জিংজির কাছে আসে আর জিংজির উপরে অত্যাচার শুরু করে। জিংজি ওকে বলে সে এরকমটা কিছুই করেনি। তখন শিয়ান ওর উপরে আরো রাগারাগি করে। জিংজি যতই নরম হচ্ছিল আর ওর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছিল ততই শিয়ান ওর উপর রেগে যাচ্ছিল। এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয় আর শিয়ান ওকে বলে যায় যে শিয়ান ওকে অনেক হেট করে। জিংজির তখন খুব খারাপ লাগে আর জিংজি
ওই রুমের ভিতরে একলাই দাঁড়িয়ে থাকে। এর পরের দিন আমরা আবার দেখতে পাই চিংলান দেখা করতে এসেছিল সেনের সঙ্গে। তারা একটি মহিলাকে এখানে ডেকে পাঠিয়েছিল, মূলত তারা একটা কেস ইনভেস্টিগেট করার চেষ্টা করছিল, প্রিন্সেস আনহের মৃত্যুর কেস, যেটা মূলত সেনের মায়ের কেস। যাই হোক, এরপরে ওরা দাদির রুমে আসে, কারণ দাদির রুমে ওই যে ফুল গাছটা নাড়ালেই একটা সিক্রেট চেম্বার ওপেন হয়ে যায়। তার ভিতরে ওরা কিছু বই দেখতে পায় যেখানে পার্ল স্মাগলিংয়ের ব্যাপারে লেখা ছিল। যাই হোক, ওরা যখন এই ব্যাপারগুলো দেখছিল ঠিক তখনই দাদি এবং তার মেড এই রুমের দিকেই আসছিল। ওরা বুঝতে পেরে দ্রুত লুকিয়ে যায় এবং গাছপালার আড়ালে ওই রুমের ভিতরেই ওরা লুকিয়েছিল। তো দাদি এবং তার মেয়েড এসে ঘরের ভিতরে কথা বলা বলি করছিল, আর দাদি বলছিল এই সেন ছেলেটা আমাকে অনেক নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ওর কারণে আমার ফ্যামিলি বিজনেসের অবস্থার দেখছি 12টা বেজে যাবে। পার্ল স্মাগলিংয়ের ব্যাপারটাও খুব ভালোভাবে আন্দাজ করতে পেরেছে। তখনই ওর দাদির যে মেড সার্ভেন্ট ছিল সে দাদিকে বলে মনে হয় এই রুমে কেউ একটা এসেছিল। ওর দাদি তখন ভয় পেয়ে চারদিক দেখতে থাকে, কিন্তু এখানে কাউকেই দেখতে পায় না। দাদি তখন বলে কেউ আসুক আর না আসুক, চিংলানকে আমাদের বাঁচিয়ে রাখা যাবে না, যেভাবেই হোক চিংলানকে মেরে ফেলতেই হবে। আর এটা শিয়ান বাইরে থেকে শুনতে পায়। শিয়ান তখন মনে মনে বলে দাদিকে তো এটা আমি কখনোই সফল হতে দিব না। এরপরে শিয়ান এবার চিংলানকে ফলো করতে থাকে। চিংলান সেদিন সেনের সঙ্গে দেখা করতে এসেছিল। সেন ওকে একটা কাগজে একটা জায়গার নাম লিখে দেয় আর বলে দেয় এখানে ও রাত্রেবেলা ওয়েট করবে। চিংলান তখন বলে ঠিক আছে, আমিও রাত্রেবেলা চলে আসবো। ব্যাপারটা এরকম দেখাচ্ছিল যেন ওরা পালিয়ে যাবে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছিল এবং শিয়ান গাছের আড়াল থেকে এই কথাগুলো শুনতে পায়। যাই হোক, এরপরে ও সোজা বাড়িতে ফিরে আসে। পরদিন আমরা দেখতে পাই একটা লোকের খোঁজে গিয়েছিল সেনের গার্ড, সেই লোকটিকে ধরে আনা হয়েছে। এই লোকটি মূলত একটা ক্যারেজ চালাতো। এখান থেকে অনেক বছর আগে সেই প্রিন্সেস আনহেকে তার ক্যারেজে করে নিয়ে গিয়েছিল। সেদিন রাত্রেই মূলত প্রিন্সেস মারা গিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে প্রিন্সেস কিভাবে মারা গিয়েছিল, তার মানে সেনের মা। ওই লোক বলে যে পোস্টমাস্টার তার জন্য খাবার পাঠিয়েছিল, সেই খাবার খেয়েই মূলত প্রিন্সেস মারা গিয়েছিল। আর পোস্টমাস্টার আর কেউই নয়, সেটা হলো চিংলানের বাবা মানে সাংকুই। এবার ওই লোককে আরও প্রেশারাইজ করা হলেও ওই লোক একই কথা বারবার বলতে থাকে এবং এতে প্রমাণ হয়ে যায় যে চিংলানের বাবাই তাহলে মনে হয় প্রিন্সেসের মৃত্যুর জন্য দায়ী। এদিকে শিয়ানকে দেখানো হয় শিয়ানের আজকে কথা ছিল যে চিংলানকে সাথে করে নিয়ে ওর দাদির বাসায় আসবে, কারণ ওর দাদি ওদের জন্য আজকে বিশেষ কোনো আয়োজন করেছিল। যাই হোক, চিংলান আসেনি, তাই ওর দাদি শিয়ানকে বলে দেখো এখন থেকে চিংলানকেও তো এই সংসারের হাল ধরতে হবে, তাছাড়া তোমার মেয়ে কেন এই বাড়ির বাহিরে থাকবে, তাই আগামীকাল ওদেরকে নিয়ে এখানে আসবে। আমি তোমাদের দুজনকেই ইনভাইট করলাম, আমার সাথে তোমরা কালকে খাবে। যাই হোক, শিয়ান এখান থেকে যাওয়ার সময় বলে ঠিক আছে দাদি, আমি আগামীকাল তাকে নিয়ে আসবো। কিন্তু শিয়ান ওখান থেকে আসার পরে অনেক চিন্তায় থাকে, কারণ ওর মনে মনে শুধু এটাই হচ্ছে যদি একবার পায় চিংলানকে তাহলে ওর দাদি হয়তো চিংলানকে মেরেই ফেলবে। এরপরে শিয়ান সোজা একটা বিরক্তিকর মুখ নিয়ে দেখা করতে আসে চিংলানের সঙ্গে। চিংলানকে বলে আমি জানি তুমি সেনকে ভালোবাসো, তুমি আমাকে আর ভালোবাসো না, আর তুমি এখান থেকে পালাতেও চাও, আর আজ রাতেই তুমি সেনের সঙ্গে পালাবে অমুক জায়গা থেকে। আর সেজন্য আমি তোমাকে বলতে এসেছি তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে এই বাড়িতে যদি তুমি থাকো তাহলে দাদি তোমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, আর সেটা আমি জীবনেও হতে দিতে চাই না। জিনকে তুমি আমার কাছে রেখে যেও, দাদি হয়তো জিনের কোনো ক্ষতি করবে না, যদিও একবার সে ক্ষতি করেছে, তারপরেও আমি চাই তুমি বেঁচে থাকো আর জিনও বেঁচে থাকুক, আর সেজন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। তো যখন চলেই যাচ্ছিল চিংলান, তখন যাওয়ার আগে সে একবার সেনের উদ্দেশ্যে বলে যায় আমার জন্য তুমি যা কিছু করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর আমাকে যে এভাবে যেতে দিচ্ছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো তুমি। এটা বলে ও ওই বাড়ি থেকে চলে আসে। পরদিন শিয়ান একা একাই ওর দাদির সঙ্গে দেখা করতে চলে যায় এবং দাদিকে বলে কিছুক্ষণ পরে চিংলান আসবে। তখনই ওর দাদির মেড সার্ভেন্ট একটা সুন্দর স্যুপ বানিয়ে এই টেবিলের উপর রাখলে ওর দাদিকে শিয়ান জিজ্ঞেস করে এই স্যুপটা কিসের। ওর দাদি তখন বলে এটা বিশেষ করে বানানো হয়েছে তোমার বউয়ের জন্য, এটা শুধুমাত্র চিংলানই খেতে পারবে। কিন্তু ওই স্যুপটা দেখতে এতই সুন্দর ছিল। শিয়ান বলে এই স্যুপটা দেখতে তো অনেক বেশি সুন্দর, এটা আমার জন্য কেন বানাওনি, কেবল আমার বউয়ের জন্য কেন বানিয়েছো। এটা বলে কাপটা ও একটু তুলে নেয় আর তারপরে ওটার স্মেল নিতে থাকে। ওর দাদির ভয় হচ্ছিল না জানি শিয়ান এই স্যুপটা খেয়ে নেয়। ওর দাদি ওকে বারণ করছিল। ও তখন দাদিকে বলে এটা চিংলান খেতে পারবে, তাহলে আমি কেন খেতে পারবো না। এটা বলে ওর দাদির সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপরে ওর নিচে কাপটা রাখে আর বলে আমি জানি তুমি এই কাপের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছো, আর শুধুমাত্র চিংলানকে মারার জন্যই তুমি এটা করেছো। আজকে তাকে এখানেই শুধুমাত্র এ কারণে ডেকে পাঠিয়েছো যাতে এই খাবারটা খাইয়ে তাকে মেরে ফেলতে পারো। তুমি সবসময় যে মানুষগুলোকে আমি ভালোবেসেছি তাদেরকেই মারতে চেয়েছো, কিন্তু কেন?
এদিকে আমরা সেনকে দেখতে পাই, সেন এসেছিল জিংজির বাবার কাছে এটা জিজ্ঞেস করতে যে সত্যি সত্যি প্রিন্সেসকে কে মেরেছিল। আর জিংজির বাবাই একমাত্র বলতে পারবে, কারণ জিংজির বাবাই নাকি সেই ক্রিমিনালদের শাস্তি দিয়েছিল। জিংজির বাবা তখন বলে, এই কেস নিয়ে তুমি হয়তো অনেক তদন্ত করেছো এবং তুমি সত্যটা উদ্ঘাটনও করেছো। যে বা যারা মেরেছে তাদেরকে অলরেডি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইয়ে চিংলানের বাবাই মূলত মেরেছিল তোমার মাকে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ওরা তখন ছোট ছিল, ওরা দুই ভাই বোন ইনোসেন্ট ছিল, তাই ওদের ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করো আর না করো, এটাই সত্য। এখন সবটা তোমার হাতে। যাই হোক, এদিকে আবারও শিয়ানকে দেখানো হয়। ওর দাদি শিয়ানকে বলছিল, দেখো তোমার বাবাকে আমি মারিনি, তোমার বাবা নিজেই নিজের জীবন নিয়ে নিয়েছিল। তোমার বাবা ছিল খুবই বোকা একজন মানুষ, সে কখনো এই পরিবারের হাল ধরতে পারতো না। তাই আমি তোমাকে প্রস্তুত করেছি আমার মনের মতন করে, কিন্তু তোমাকে চাওয়া সত্ত্বেও তুমি সেই মনের মতো হয়ে উঠতে পারোনি। তখন শিয়ান বলে যে তুমি সবসময় কেবল এই সংসারের কথাই ভাবলে, মানুষগুলোর কথা কখনোই ভাবলে না। এদিকে সেন যখন ওই জিংজের বাবার সঙ্গে দেখা করে আসছিল, ওর হঠাৎ করেই পেইন হতে শুরু করে। এদিকে সেই কাপ ভর্তি স্যুপটা খেয়ে নিয়েছিল শিয়ান, আর এতে ওর অনেক রক্তবমি হতে শুরু করে। আর ও তার দাদিকে বলে, তুমি চিংলানকে মারতে চেয়েছিলে, তুমি আমার মাকে মেরেছো, বাবাকে মেরেছো, এখন চিংলানকেও মারতে চেয়েছো, এমনকি আমার ছোট্ট মেয়েটাকে বিষ তুমিই দিয়েছিলে। যাই হোক, তুমি হয়তো ওদের কাউকে ভালোবাসো না, কিন্তু তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমি ছাড়া এই বংশের আর কোনো প্রদীপ রইল না, একমাত্র আমার মেয়ে ছাড়া। তাই আমি চাইবো তুমি আমার মেয়েকে হয়তো হত্যা করবে না। তুমি চেয়েছিলে আমি এই সংসারের হাল ধরি, এই সংসারটাকে সুন্দর করে গোছাই, কিন্তু তুমি কখনো এটাই জানতে চাইলে না আমি কাদের ভালোবাসি। আমি যাদেরকেই ভালোবাসি তুমি সেই সবাইকেই আমার কাছ থেকে সরিয়ে নিয়েছো। তাই তুমি যাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসো সেটা হলাম আমি, সেই আমিই আজকে সরে যাচ্ছি। আমি আমার জীবন দিয়ে এটা বোঝাতে চাচ্ছি, ইয়ে চিংলানকে যেন মারা না হয়। যদি তুমি কোনোভাবে চিংলানের কোনো ক্ষতি করতে চাও, তাহলে আমি একটা সুইসাইড নোট রেখে গিয়েছি। চিংলানের কোনো ক্ষতি হওয়ার সাথে সাথেই সেটা ক্যাপিটালে পৌঁছে যাবে, আর সবাই জানতে পারবে যে তুমি আমার মৃত্যুর জন্যও দায়ী আর চিংলানের মৃত্যুর জন্যও দায়ী। আর আমাদের মেয়ে জিনের কোনো ক্ষতি তুমি করবে না সেটা আমি জানি, কারণ একমাত্র বংশের প্রদীপ সে ছাড়া আর তো কেউ নেই। আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, কিন্তু তোমাকে আমি মারতে পারছি না, আর তাই নিজেই সুইসাইড করে নিলাম। তুমি আমাকে মাফ করে দিও। তুমি থাকো এই রাজ্য নিয়ে, এই সংসার নিয়ে। এখন দেখবে কতটা কষ্ট লাগে ভালোবাসার মানুষগুলোকে হারালে। এটা বলে ওখানেই নুয়ে পড়ে। এদিকে ওই বাড়ি ছেড়ে তো বাইরে বের হয়ে এসেছিল চিংলান। সেদিন রাত্রেবেলা খুব বৃষ্টি হচ্ছিল। ও একটা ছাতা মাথায় দিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, কিন্তু এখনো পর্যন্ত সেন এলোই না। তবে সেনের তো নির্দিষ্ট টাইমের ভিতরে আসার কথা ছিল। সেন কেন এখানে আসছে না এটাই ও বুঝছে না। ঠিক কিছুক্ষণ পরেই এখানে একজন সার্ভেন্ট আসে আর ওকে জানায়, আপনার স্বামী আপনাকে বাঁচাতে গিয়ে বিষ খেয়ে নিয়েছে, তার অবস্থা এখন গুরুতর, আপনি এক্ষুনি কটেজে ফিরে চলুন। তো সাথে সাথে ও ওখান থেকে কটেজে ফিরে আসে। এদিকে সেনকে দেখতে পায়। সেন একদিকে জানতে পেরেছে তার মায়ের মৃত্যুর জন্য চিংলানের বাবা দায়ী, তাতে মনের ভিতরে একটু কনফিউশন তৈরি তো হয়েছে, আবার আজকে ওদের পালিয়ে যাবারও কথা। তাই ও সেই জায়গায় অনেক কষ্টে আসে, আর এসে দেখে এখানে একটা ছাতা ফেলানো। তখনই ওর মনের ভিতরে সন্দেহ হয় চিংলানের সাথে কিছু হয়নি তো। তাই দ্রুত করে ও চিংলানদের বাড়ির দিকে আসতে থাকে। এদিকে শিয়ানের চিকিৎসার জন্য একজন চিকিৎসককে ডাকা হয়েছিল। সেই চিকিৎসক বলে, শিয়ানের অবস্থা তো এখন ভালো, কিন্তু যে বিষ ওর শরীরে রয়েছে সেটাকে বের করতে হলে প্রতিষেধক দরকার, আর 2 দিনের আগে ওর জ্ঞান ফিরবে না। এখন ঠিকমতো ওর টেক কেয়ার করতে হবে। তো অনেক বেশি খারাপ লাগছিল চিংলানের। যতই হোক শিয়ান তো ওর স্বামী, ওর সন্তানের বাবা, আর সেজন্য ওর টেক কেয়ারটা ও নিজেই করতে লাগে। যখন ও টেক কেয়ার করতে যাচ্ছিল, পিছন থেকে আমরা সেনকে দেখতে পাই। সেন এই বাড়ির দিকেই আসে, আর সেন যখন ওকে দেখে যে শিয়ানের ঘরের ভিতরে ঢুকতে আর শিয়ানকে কেয়ার করতে, তখনই ওর মনটা আরো ভেঙে যায়। এমনিতেও ওর ভিতরে ছিল অনেক দ্বিধাদ্বন্দ্ব, তাই ও এখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। এরপরে সেনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতেই চিংলান আসে, তবে সেন ওর সঙ্গে দেখা করতে চায় না। ওই বাড়ির গার্ড জানায় যে সেন এই বাড়ি ছেড়ে অনেকদিন আগেই নাকি চলে গিয়েছে। চিংলানের এটা বিশ্বাস হয় না। চিংলান বলে, সেন কেন এভাবে আমাকে অ্যাভয়েড করছে? আমি ওর সাথে মাত্র একবার দেখা করতে চাই, তুমি আমাকে ভিতরে যেতে দাও। কিন্তু ওই লোক কিছুতেই ওকে ভিতরে যেতে দেয় না। তখনই চিংলান বুঝতে পারে সেন ঘরের ভিতরেই আছে। আসলে সেন ঘরের ভিতরেই ছিল। সেন বসে বসে ওদের দুজনের সুন্দর স্মৃতিগুলো যাপন করছিল, বারবার সেগুলো মনে করছিল। আর চিংলান বাইরে থেকে চিৎকার করে বলছিল, তুমি আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ, কেন ভুল বুঝেছ? আমি তো কেবলমাত্র তোমাকেই ভালোবাসি। জিন এবং তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমার সাথে একবার কথা বলো। কিন্তু ওর সঙ্গে সেন কথা বলে না। পরদিন ও গাওকে ডেকে পাঠায়, মানে সেনের গার্ডকে। তো
তো সেনের গার্ড এসে জানায় যে সেন তার সঙ্গে কথা বলতে চায় না। তাছাড়া সেন এটাও জানতে পেরেছে তার মায়ের প্রিন্সেসের মৃত্যুর পিছনে নাকি চিংলানের বাবাই দায়ী, আর সেজন্য সেন টোটালি দেখা করতে চাইছে না ওর সঙ্গে। চিংলান তখন গাওকে জিজ্ঞেস করে সেন এখন কোথায় আছে, আমি মাত্র একটিবার ওর সঙ্গে দেখা করতে চাই। গাও তখন বলে সেন এখন একটা জায়গায় আছে যেখানে তুমি চাইলেও যেতে পারবে না। ও তখন ওই জায়গাটির নাম শুনেই দৌড়াতে থাকে, কারণ একবার হলেও সেনের সঙ্গে ওকে দেখা করতে হবে। এরপরে ও সেই জায়গায় চলে আসে। এখানে অনেকগুলো মহিলা দাঁড়িয়েছিল, কিন্তু মহিলাগুলো ওকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ও মহিলাগুলোকে বলে তোমরা কেন আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছ না, আমি জানি ভিতরে সেন আছে। মহিলাগুলো তখন বলে তুমি নিজেকে বিক্রি করে তবেই ভিতরে ঢুকতে পারবে। ও তখন ওর কাছে থাকা সমস্ত গহনা, ওর মাথায় যে হেয়ার ব্যান্ড ছিল এবং কানে যে দুল ছিল তার সব খুলে ওদেরকে দিলে ওরা বলে এগুলোতে কিছুই হবে না, এগুলো দিয়ে তুমি ভিতরে ঢুকতে পারবে না। ভিতরে যদি তোমাকে ঢুকতেই হয় তাহলে এখানে তোমার সমস্ত জামা কাপড় খুলে রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে। এতে ওর খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও চিংলান বলে ঠিক আছে, সেন যদি এই নিয়ম এখানে চালু করে রাখে তাহলে আমি আমার জামা কাপড় খুলেই ভিতরে ঢুকবো। এটা বলে একটা একটা করে জামা কাপড় খুলতে লাগলে একটা লোক আসে আর বলে আপনি ভিতরে চলুন, সেন আপনাকে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে। যাই হোক, এবার যেগুলো জামা কাপড় খোলা ছিল সেগুলো এখানে রেখেই ও ভিতরে প্রবেশ করে। ওদিকে সেন বসে বসে বারবার ওর কথা স্মরণ করছিল, কিন্তু ওর এটাই মনে পড়ছিল যে এখনও বোধহয় শিয়ানকে বেশিই ভালোবাসে চিংলান, না হলে ওর কেন টেক কেয়ার করবে। বসে বসে ওয়াইন পান করছিল আর প্রত্যেকটা পট নিচে ছুঁড়ে ভেঙে ফেলছিল। ওর খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরেই ভিতরে প্রবেশ করে চিংলান। চিংলান এসে দেখে সেনের এই অবস্থা, অন্ধকারের ভিতরে বসে আছে, আর এখানে অনেকগুলো টুকরো টুকরো মাটির পাত্রর যে খণ্ডাংশ সেগুলো ফেলানো, তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পা কেটে গিয়েছিল চিংলানের। এরপরে ও গিয়ে একদম মাথা নত করে বসে পড়লে ওর দিকে তাকিয়ে সেন বলে মাথা তোলো, আর এখানে কেন এসেছো? তোমাকে না আমি বলেছি আমার সামনে আসবে না, তাহলে কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? ও সেনকে বলে আমি কি অন্যায় করেছি? সেদিন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তুমি আসোনি। ও তখন ওকে বলে জানো প্রিন্সেসের মৃত্যুর জন্য তোমার বাবা দায়ী, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখটাও দেখতে চাই না। ও তখন বলে আমার বাবা যদি দায়ী হয়েও থাকে তার সাথে আমার কি? আর তুমিই কি বলেছো কাপড় খুলে ভিতরে ঢুকতে? ঠিক আছে, যদি তাই খুলতে হয় তাহলে আমি সম্পূর্ণ কাপড় খুলতে রাজি। আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিব তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না তুমি স্যাটিসফাইড হও। এরপরে সেন ওর কাছে আসে আর ওর গলায় কামড় দিলে ও সেনের কানে কামড় দিয়ে বলে কিভাবে কাউকে টর্চার করতে হয় সেটা বোধহয় তুমি শেখোইনি, তুমি আমার কাছ থেকে শিখতে পারো। এই কথা বলার সাথে সাথে সেন প্রচণ্ড রেগে যায় আর ওর দিকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর কিছুক্ষণ পরে ওকে খুব জবরদস্তভাবে কিস করতে লাগে। যাই হোক, এর সাথে সাথে এই চিনটা কাট হয়ে যায়। তবে এই যে ওদের একটা মিলন হলো, এরপরে আবার দুজনের ভিতরে বন্ডিং আগের মতো হয়ে যায়। ওর পায়ে তখন ব্যান্ডেজ করে দিতে থাকে সেন আর ক্যারেজের ভিতরে করে যেতে থাকে। ওকে বলতেও থাকে যে প্রিন্সেসের মৃত্যুর পিছনে তোমার বাবা দায়ী, আর সেটাই প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু ও তখন সেনকে বলে কোনোভাবেই আমার বাবা এই কাজ করতে পারে না, আমার বাবা ছিল অনেক সৎ একজন মানুষ। সেন তখন বলে যদি তোমার বাবাই এই কাজ না করে তাহলে তুমি আমাকে প্রমাণ দাও যে তোমার বাবা এই কাজ করেনি। ও তখন ওকে নিয়ে একটা আঙ্কেলের বাসায় আসে। সেই আঙ্কেলকে এখনো জীবিত থাকতে দেখে হঠাৎ করে চিংলান বলে ওঠে আঙ্কেল আপনি এখনো বেঁচে আছেন, অথচ আমি তো ভেবেছিলাম আপনি মরেই গিয়েছেন। সেদিন কি হয়েছিল? যেদিন প্রিন্সেস মারা গিয়েছিল সবটা আমাদের খুলে বলুন। তো ওই লোক তখন বলতে শুরু করে প্রিন্সেস একটি ছেলে জন্ম দিয়েছিল, কিন্তু প্রিন্সেস জানতে পেরেছিল লু ফ্যামিলি বিভিন্ন চোরাকারবারির সঙ্গে যুক্ত, তাই তার জীবন হয়ে উঠেছিল সংকটাপূর্ণ। ঠিক সেই সময়ে সাংকই আমাকে বলেছিল ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে শহরে যেতে এবং তোমাদের দুই ভাই বোনকে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। চিংলানের সব কথা মনে পড়ে যে ও ছোটবেলায় ওর ভাইকে নিয়ে পালিয়েছিল, তা ওর মনে আছে, কিন্তু ভাইকে পরবর্তীতে ও হারিয়ে ফেলেছিল। এরপরে ওর মনে পড়ে ওর সেই ছোট ভাইকে কিছুদিন আগে ও সারা জীবনের মতো হারিয়েছে। এরপরে ড্রিল মাস্টারের কাছ থেকে ও সোজা ওর ভাইয়ের কাছে কবরের কাছে আসে আর ওখানে এসে বলতে থাকে তুমি আমার এত কাছাকাছি থাকা সত্ত্বেও কখনো বলনি যে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ছোট ভাই। একটু ভালো করে তোমার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারলাম না, যখন জানতে পারলাম তখন এই পৃথিবী ছেড়ে তুমি অলরেডি চলে গিয়েছো, তুমি যেখানেই থেকো ভালো থেকো। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শিয়ান যেহেতু খুবই অসুস্থ ছিল তাই ওর টেক কেয়ার করছিল চিংলান। তখন ও গাওকে বলছিল যে আমি জানি লু ফ্যামিলির সঙ্গে প্রিন্সেসের মৃত্যুর কোনো একটা সংযোগ আছে। এটা ইচ্ছে করেই বলছিল যাতে ওর দাদির যে সার্ভেন্ট আছে ওই সার্ভেন্ট ওই কথাগুলো শুনতে পায়। এরপরে সার্ভেন্ট এসে সোজা দাদিকে সেই কথাগুলো জানায় যে অলরেডি তাদের কুকীর্তি ফাঁস হয়ে গিয়েছে এবং চিংলান এটা জানতে পেরেছে প্রিন্সেসের মৃত্যুর সঙ্গে এই লু ফ্যামিলি নাকি জড়িত। দাদি বলে এখনই আমাদেরকে এর বিহিত ব্যবস্থা করতে হবে, আর সেই জন্য ওরা সোজা চলে আসে জিংজির বাবা শিয়ার কাছে। শিয়া আসলে একটা গোপন পরিচয় নিয়ে এত কাল বেঁচে আছে, তার আসল পরিচয় শিয়া নয় বরং দংকুই।
যে ছিল সাংকুয়ের ভাই, এবং সেই আসলে প্রিন্সেসকে মেরেছিল। দাদিমার কথা থেকে তো আমরা এটাই বুঝতে পারি, এবং সে অন্য একটা পরিচয় নিয়ে এতকাল বেঁচে ছিল এবং দাদিমাই তার এই পরিচয় আড়াল করতে হেল্প করেছে। তাই দাদিমা এসে এখন বলে, আমি এখন বিপদে পড়েছি, প্রিন্সেসের মৃত্যুর সাথে আমাদের সংযোগ আছে, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে অনেক খারাপ হয়ে যাবে। এতকাল আমি তোমাকে প্রোটেক্ট করেছি, তাই তোমার এখন সময় হয়েছে তুমি আমাকে বাঁচাবে। যেহেতু তুমি সেদিন প্রিন্সেসকে মেরেছিলে, আর তাই তুমি সমস্তটা স্বীকার করবে, আর তারপর একটা সুইসাইড নোট লিখে নিজে আত্মহত্যা করবে। যদি সেটা না করো তাহলে তুমি যে ছদ্মবেশ নিয়ে এতকাল খারাপ খারাপ কাজ করেছো তা আমি এই রাষ্ট্রের কাছে ফাঁস করে দিব। এটা বলে ওকে একটা ছুরি দিয়ে চলে যায়। এই মুহূর্তে শিয়ার আর করার কিছুই ছিল না, কারণ তার অনেক কুকীর্তি জমে গিয়েছে আর তার সবই লু ফ্যামিলি জানে। এরপরে শিয়া বসে বসে অনেক বড় একটা সুইসাইড নোট লেখে, যেখানে সে সমস্তই স্বীকার করে আর বলে প্রিন্সেসকে সেই বিষ দিয়ে মেরে ফেলেছিল। এই মুহূর্তে তার বাঁচার আর কোনো পথ নেই। এরপরে যখন সে ছুরিটা খোলে আর নিজেকেই নিজে শেষ করতে যাচ্ছিল, ঠিক তার কিছুক্ষণ পরেই উনাকে এসে থামিয়ে দিয়েছিল চিংলান। চিংলান এসে বলে, এখনো তো কিছু কথা বাকি আছে, এত দ্রুত নিজেকে শেষ করে ফেললে কিভাবে হবে? আসলে আপনি হয়তো অনেক কথাই জানেন, আবার অনেক কথাই জানেন না। যেমন আপনি হয়তো মনে করেন যে প্রিন্সেসের মৃত্যুর পিছনে আপনি দায়ী, কারণ ঘটনাটা আপনাকে দিয়ে সেভাবেই ঘটানো হয়েছিল। তবে আপনি হয়তো এটা জানেন না যে পিছন থেকে অন্য কেউ প্রিন্সেসকে আগে থেকেই মেরে দিয়েছিল। এরপরে একটা লোককে এখানে ডাকা হয়। সেই লোকটি বলে, আমি আসলে সেদিন ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি খাবার নিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, তখনই আমি দেখতে পাই আপনি সামনে দিয়ে একটা লোককে আঘাত করছিলেন, কিন্তু পিছন দিয়ে অন্য একটা লোক এসে অলরেডি ওই লোকটিকে মেরে ফেলেছিল। মূলত যাকে দিয়েই প্রিন্সেসকে বিষটা খাওয়ানো হয়েছিল তাকে, অর্থাৎ এই লোককে কেবলমাত্র ইউজ করা হয়েছে, মানে শিয়াকে কেবল ইউজ করেছে ওই দাদি। শিয়া যখন সবটা জানতে পারে, শিয়া বলে, তাহলে এখন আমি কি করব? তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। তো এখন শিয়াকে চিংলান বলে, এখন আমি যেভাবে বলবো ওইভাবেই কাজ করুন। এখন আপনিই যাবেন লু ফ্যামিলিতে এবং তাকে গিয়ে থ্রেট দিবেন, যে আপনাকে কিছুক্ষণ আগে থ্রেট দিয়ে গিয়েছিল। যাই হোক, এবার আমাদের আবারও দাদিকে দেখানো হয়। দাদির কাছেই এবার শিয়া আসে আর বলে, একটু আগে আপনি না বলেছিলেন যে সুইসাইড নোট লিখে আমাকে মরতে, কিন্তু আমি সমস্তই জেনে গিয়েছি, আর সেন এখন আমার সাথেই আছে। আর তাই আমি যে সুইসাইড নোটটা লিখেছি সেটা আমি নিজের সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি এখানে জাস্ট নামটা চেঞ্জ করে আপনার নামটা লিখে দেবেন, আপনার আর বাঁচার কোনো পথ রইল না, দ্রুতই করবেন কাজটা। এটা বলে সুইসাইড নোটটা এখানে রেখেই সে চলে যায়। দাদি বুঝতে পারে তার হাতে করার আর কিছুই নেই। এরপরে দাদি সোজা লুসানের রুমে আসে। লুসান যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল, লুসানের জ্ঞান ফিরে এসেছে। সে এসে শিয়ানকে ডাকে আর বলে, আমি জানি তোমার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তুমি হয়তো আমার সঙ্গে কথা বলতে চাইছো না। তবে আজকের পর থেকে হয়তো এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমি তোমার জন্য প্রতিশোধক নিয়ে এসেছি। এটা পুরোটাই পান করলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি এটা মনে রেখো যে তোমার স্ত্রী চিংলান, সে খুব ভালো একটা মেয়ে, তার একটা বিবেক আছে। সে অবশ্যই পরিবারকে আগলে রাখবে, এবং আমি তোমার উপরে এই পরিবারের দায়িত্ব দিয়েই চলে যাচ্ছি। এটা বলে দাদি যখন বাহিরে যায়, সাথে সাথেই উনি পড়ে যান এবং মরে যান। যাই এবার লুসান ওঠে আর তার দাদির জন্য অনেক শ্রাদ্ধ এটা ওটা করতে লাগে, এবং চিংলানও এখানে আসে। শিয়ান তখন চিংলানকে আটকায় আর বলে, তুমি এখন আমার পাশে থেকে যাও, এখন এই দুনিয়ায় আমার আর কেউ নেই। কিন্তু ও ওকে একদম প্রত্যাখ্যান করে চলে আসে। আর এদিকে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল জিংজি। অবশেষে জিংজি মনে হয় নিজেকে সঙ্গ দেওয়ার মতো কাউকে পেতে চলেছে। যাই হোক, এদিকে আমরা জিনকে দেখতে পাই। অনেকদিন পরে জিনের সঙ্গে তার মায়ের দেখা হয়, তাই একসঙ্গে ওরা বেশ সুন্দর একটা টাইম স্পেন্ড করে। আসলে যখনই চিংলান সেনের সঙ্গে থাকতো আর ওর মেয়েও সাথে থাকতো, তখন ওরা সব থেকে হ্যাপি হতো। এখন ওদের ভিতরের ভালোবাসাটা কিন্তু ওপেন। এখন ওরা দুজনেই জানে যে দুজন দুজনকে ভালোবাসে। এদিকে আমরা শিয়াকে দেখতে পাই। জিংজি এসে তার বাবাকে বলছিল সে প্রেগনেন্ট এবং সে লু ফ্যামিলিতেই থাকতে চায়, কিন্তু এখন ওর বাবাই ওকে বলছিল যে এই বাচ্চাটা নষ্ট করে ফেলো এবং ওই ফ্যামিলির সঙ্গে সমস্ত সম্পর্ক কাট করে ফেলো। আচ্ছা ভাবুন তো, একজন বাবা কিভাবে মেয়েকে এতভাবে ইউজ করতে পারে। ও এবার ওর বাবার বিরুদ্ধে কথা বলে ওঠে আর বলে, এই বাচ্চা আমি কখনোই নষ্ট করব না। ওর বাবা তখন ওর গলা টিপে ধরলে ও বলে, তোমার যা করার তুমি করে নাও, কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। এদিকে লুসান চুপচাপ বসেছিল, তখন ওর সঙ্গে দেখা করতে আসে জিংজি আর বলে, আমি তোমাকে একটা সুখবর দিতে এসেছি, আমি প্রেগনেন্ট। কিন্তু এই কথা শুনেই লুসান খুবই বিরক্ত হয়ে যায় আর বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি সবসময় চিংলানকে ভালোবেসেছি, তাই আমি তোমার মুখটাও দেখতে চাই না।
না। এতে জিংজির সত্যি খুব খারাপ লাগে আর জিংজি বলে আমি যতই ভালো হই না কেন তুমি কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি অনেক দূরে, আর কখনোই তোমার সামনে এসে দাঁড়াবো না। এটা বলে ও নিজের রুমে চলে আসে, নিজের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। তারপরে ওর সিদ্ধান্ত নেয় যে ও একটা গডেস টেম্পলে গিয়ে থাকবে। এরপরে ও সেই গডেস টেম্পলে আসে। ওর সিদ্ধান্ত নিয়েই নিয়েছে ওর ডেলিভারির আগ পর্যন্ত ও এখানেই থাকবে এবং শান্তিপূর্ণ একটা জীবনযাপন করবে। আর সামাজিক অশান্তি ওর ভালো লাগছে না। ঠিক তখনই ওর ঘরে গিয়ে লুসান এটা জানতে পারে যে একদিন ও ওই পুতুল দুটো যাকে দিয়েছিল সেটা আর কেউই নয়, সেটা আসলে জিংজি। জিংজিকে কিন্তু ভালোবেসেই পুতুলটাও দিয়েছিল। এখন যখন ও জানতে পারে ওর খারাপ লাগলেও ওই এখন চিংলানকেই বেশি ভালোবাসে। যাই হোক, এরপর আমরা আবার চিংলানকে দেখতে পাই। চিংলানের সঙ্গে একজন অফিসিয়াল পার্সন দেখা করতে এসেছিল। ওই লোক বলে গত কয়েকদিন ধরে সেনকে বারবার ক্যাপিটালে যেতে বলা হচ্ছে কিন্তু সে যাচ্ছে না, আপনি একটু দেখুন তো যাতে সে ক্যাপিটালে যায়। এবার সেনের সঙ্গে কথা বলতে আসে চিংলান, কিন্তু সেন জানিয়েই দেয় সে ক্যাপিটালে যাবে না। আসলে চিংলানকে একা রেখেই সে যাচ্ছে না। চিংলান তখন বলে আমি লুসানের কাছেই থাকতে চাই, লুসানের দাদি কিছুদিন আগেই মারা গিয়েছে, তাই আমি তার সাথে থাকবো, তুমি ক্যাপিটালে চলে যাও। এদিকে আমরা শিয়াকে দেখতে পাই। শিয়া তো মহা খুশি, সে এখন একমাত্র টার্গেট করেছে সেনকে, যেভাবেই হোক সেনকে ভাসাতে হবে। এদিকে সেনের সঙ্গে বেশি একটা দেখা করছে না চিংলান, কারণ চিংলান ইদানিং লুসানের সাথে বেশি টাইম দিচ্ছে। এরকম সে দেখাচ্ছিল ঠিকই, মূলত সে দূরে ঠেলে রাখছিল সেনকে। এদিকে লুসানও বলেছে যদি তুমি সেনকে ক্যাপিটাল অবধি পাঠাতে চাও তাহলে আমার সঙ্গে বিয়ের নাটক করো, তাহলে দেখবে ঠিকই তোমাকে ছেড়ে ও ক্যাপিটালে চলে যাবে। এবার ও সত্যি সত্যি নাটক করতে শুরু করে। সেন তখন সোজা জিজ্ঞেস করতে আসে ওর কাছে আর বলে চিংলান তুমি কি লুসানকে আবার বিয়ে করছো? ও তখন বলে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তোমার সাথে এতদিন যা ছিল তা সবই মিথ্যা, তুমি এবার শহরে ফিরে যাও। এবার ও অনেক কষ্ট নিয়ে ফিরে আসে, কারণ সেনকে শহরে ফিরে যেতেই হবে। সেন ওই রাষ্ট্রের একজন অফিসিয়াল। যাই হোক, যাওয়ার আগে ও একবার দেখা করতে আসে লুসানের সঙ্গে, লুসানকে কংগ্রাচুলেট জানাতে। লুসানকে কংগ্রাচুলেট জানিয়ে যখন চলে যাচ্ছিল, লুসান তখন ওকে আটকে বলে তুমি কি সত্যি চিংলানকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি কি জানো না ও তোমাকে কতটা ভালোবাসে? এরপরেই সিন কাট হয় আর আমরা বিয়ের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে চিংলান অনেক সুন্দর করে সেজেছিল। আজকেই ও লুসানের সঙ্গে বিয়ে হওয়ার কথা, যদিও এটা একটা ফেক বিয়ে ছিল। কিছুক্ষণ পরে ওকে সুন্দর করে একটা ক্যারেজের ভিতরে তুলে দেয় লুসান। ক্যারেজের ভিতরে ও যখন নিজের পর্দাটা তোলে তখনই দেখতে পায় সেন বসে আছে। সিন একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সেদিন লুসান সেনকে বলেছিল চিংলান তোমাকে অনেক ভালোবাসে আর আমি জানি তুমিও ওকে অনেক ভালোবাসো, আর তুমি ছাড়া ওকে কেউ প্রোটেক্ট করতে পারবে না, আমি তো কখনো প্রোটেক্ট করতেই পারবো না। আর তাই চাই আমাদের বিয়ের দিন, মূলত ওটা বিয়ে তো না, আমরা আসলে একটা ফেক ঘটনা সাজিয়েছিলাম। সেদিন ক্যারেজে আমি তোমাকে তুলে দেব ওর সাথে, আর তুমি এই শহর ছেড়ে পালাবে, না হলে শিয়া কখনোই চিংলানকে ছাড়বে না, ও চিংলানকে মারতেই চাইবে। সেজন্য চিংলানকে বাঁচাতেই মূলত ক্যারেজে ওকে তুলে দিয়েছিল লুসান। লুসান আসলে অনেক স্যাক্রিফাইস করলো এবং সে সত্যিই চিংলানকে খুবই ভালোবাসতো। এদিকে চিংলানকে খুঁজতে শিয়া এদের বাড়িতে এসে যখন চিংলানকে না পায় তখন লুসানকেই মেরে দেয়। লুসানের এই পৃথিবীতে কেউ রইল না শেষ পর্যন্ত, ও নির্বংশ হয়ে গেল। যাই হোক, এদিকে টেম্পলে আমাদের জিংজিকে দেখানো হয়। জিংজি এইসবের কোনো কিছুই জানে না, কিন্তু লুসান যখন মরে যাচ্ছিল তখন ওর বারবার জিংজির কথা মনে পড়ছিল। জিংজি ওর জন্য প্রে করছিল, কিন্তু আর কোনো কিছুতেই কিছু সম্ভব নয়, লুসান ওখানেই মারা যায়। এদিকে জঙ্গলের ভিতর দিয়ে আমরা চিংলানকে যেতে দেখি। এখানে গাওয়ের সঙ্গে দেখা হয় ওদের। গাও জানায় যে এই পথে কোনো একটা বিপদ আছে, মনে হয় শিয়া তার লোকজন চারিদিকে ঘিরে রেখেছে। তখন গাওকে সেন বলে তুমি চিংলানকে নিয়ে শহরের দিকে যাও, আর এদিককার ব্যাপারটা আমি সামলাচ্ছি। যদিও চিংলান ওকে একা ছাড়তে চাইছিল না, গাও চাইছিল না, কিন্তু তা সত্ত্বেও সেন বলে তুমি ওকে নিয়ে যাও, আমি এই ব্যাপারটা সামলাচ্ছি। এবার গাও ওকে নিয়ে চলে যেতে থাকে। চিংলানরা কিছুদূর যাওয়ার পরেই ওদের উপরে অনেক বড় একটা হামলা হয়, কিন্তু সেই সব ডাকাতদের ওরা মেরে দেয়। ওরা এই পর্যন্ত সেফ তো ছিল, ওদিকে শিয়ার আরো লোকজন এসে আক্রমণ করেছিল সেনকে। সেন ওদের সঙ্গে ফাইট করতে গিয়ে ওর মুখে বড় একটা স্কার হয়ে যায়। যাই হোক, এরপরে গাও দেখতে পায় ওকে, আর গাও ওখানে এসে ওকে বাঁচাতে চায়, কিন্তু কিছুক্ষণ পরে আরো কিছু বিশাল সৈন্য এসে ওদের উপর আক্রমণ করলে ওখানে গাও মারা যায়। এদিকে শিয়া ধরে নিয়ে এসেছে চিংলানকে, আর চিংলানকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিতে চাইছে। ওকে জোর করে এটা বলা হচ্ছে যে সেনকে নাকি ওই মেরেছে। মূলত শিয়া তো কিছু লোকজন পাঠিয়েছে সেনকে মারবার জন্য, সেজন্যই ও তো শিওর ছিল যে হয়তো সেন আজকে মরেই যাবে, আর সমস্ত দায় যদি চাপানো যায় চিংলানের উপর ব্যাপারটা অনেক সুন্দর হবে।
যাই হোক, কিন্তু এ তো কোনোভাবেই সেটা স্বীকার করে না। রাজ্যবাসী সবাই ক্ষেপে গিয়েছিল এখন চিংলানের উপর। সবাই বলছিল যে সেই হয়তো সেনকে ভালোবাসার জালে ফাঁসিয়ে মেরে ফেলেছে, আর শিয়ার এটাই উদ্দেশ্য ছিল। সে আরও বড় কোনো অফিসার হতে চাইছিল, আর সেজন্য অনেক ভয়ানক শাস্তি দিচ্ছিল চিংলানকে। এমনকি জনসম্মুখে তাকে আটকে পর্যন্ত রাখা হয়েছিল। আর সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিল এখানকার ইয়ং লর্ড, যে আসলে এই রাজ্যের রাজপুত্র, আর ওই রাস্তায় আটকে রাখা হয়েছিল চিংলানকে। ইয়ং লর্ড তখন বাহিরে বের হয়ে আসে আর বলে, তুমি বলো তোমার উপর কি অন্যায় করা হয়েছে। ও তখন বলে, আমি সেনকে মারিনি, আমি সেনের স্ত্রী, আমি তাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে রক্ষা করুন। ইয়ং লর্ড তখন ওকে রক্ষা করে ওর নিজের সাথে নিয়ে আসে। ইয়ং লর্ড ওকে বলে, তুমি এখন থেকে এখানে সেফ থাকবে, তুমি এখানে থাকতে পারো। সেন আমার অনেক কাছের একজন বন্ধু, তাই তার স্ত্রী বলে তোমাকে সম্মান দিয়ে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু এর সন্দেহ হয়েছিল যে এই লোকটা আসলে কে, তাই মুখ থেকে মুখোশটা সরিয়ে ফেলেছিল চিংলান আর বলে, আমি জানতাম এটা তুমি, কিন্তু তোমার মুখে এত বড় একটা দাগ হয়ে গিয়েছে, সেজন্য মুখে মুখোশ পরেছিলে। এটা বলে মেকআপ করে ওর দাগটা ঢেকে দেয়। এবং ও এটাও অবশেষে জানতে পারলো যে এটাই সেই ইয়ং লর্ড, যাকে মনে মনে অনেকদিন ধরেই চিংলান দেখতে চেয়েছিল। ফাইনালি দেখতে পেল। এর নামটাও পর্যন্ত ওই করেছিল। এখন ওরা দুজনেই একসঙ্গে, কেউ ওদেরকে আর আলাদা করতে পারবে না, কারণ ওদের ভিতরে আর কেউ নেই, কোনো রকমের বাধা নেই। এখন একমাত্র শিয়াকেই খালি কন্ট্রোল করতে হবে। যাই হোক, এই রাজ্যের লোকজন তো সবাই চিংলানের উপর খেপেছিল। শিয়া বলছিল যে সেন হত্যার আমরা প্রতিশোধ চাই। সেনকে হত্যা করেছে তারই ভালোবাসার কথা দিয়ে কথা না রাখা স্ত্রী চিংলান। ঠিক তখনই সেন তার মুখোশ সরিয়ে ফেলে আর চিংলানও এখানে আসে। আর সমস্ত সত্যি এখন দেশবাসীর কাছেও আসতে শুরু করে। কিন্তু শিয়া সমস্ত দেশবাসীকে এভাবে পড়িয়েছিল যে তারা এখনো পর্যন্ত চিংলানকে অবিশ্বাস করে। পরে চিংলান একটা একটা করে সমস্ত অপরাধগুলো বলতে থাকে যেগুলো শিয়া করেছে। সাধারণ মানুষের উপরেও সে কী পরিমাণ অপরাধ করেছে তার সমস্তটাই বলতে থাকলে তখন সাধারণ মানুষ ওকে বিশ্বাস করে, আর সবাই মিলে শিয়ার একটা বিচার চায়। এরপরে শিয়াকে অ্যারেস্ট করা হয়, ওকে অনেক বড় শাস্তি দেওয়া হয়। শিয়া যে গাওকে মেরেছে সেই হত্যারও প্রতিশোধ নেওয়া হয়। এরপরে ওরা সোজা গাওয়ের কবরস্থানে যায়। ওখানে গিয়ে দুজনেই মিনতি করে আর বলে যে গাও, তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো, আর আমরা পৃথিবীতে অবশেষে শান্তি স্থাপন করতে পেরেছি, তুমি ভালো থেকো বলে চলে আসে। এদিকে জিংজির একটা ছেলে সন্তান হয়, তবে ছেলে সন্তানকে জন্ম দিতে গিয়ে জিংজির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। জিংজি জানে ও বাঁচবে না, তাই এই সন্তানটা কার হাতে তুলে দিবে, চিংলানের হাতে তুলে দেয়। আর চিংলানের কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, একে তুমি নিজের ছেলের মতো করে মানুষ করো। এটা বলে ও মরে যায়। তো চিংলান ওই ছেলেকে নিয়ে আসে, আর ওর নিজের মেয়েটা তো আছেই। এই দুই সন্তান নিয়ে ও এখন সেনের সঙ্গে সংসার করতে শুরু করে দেয়। সেনের সাথে ওর আলাদা করে কোনো বাচ্চা না থাকলেও দুই বাচ্চা নিয়ে সেন কিন্তু বেশ খুশিই ছিল, যেন আমাদের বাংলাদেশের সালমান মুক্তাদি। যাই হোক, এটা কিন্তু আমি ফান করে বলেছি, কেউ সিরিয়াসলি নিবেন না। এরপরে ওরা সবাই সুখে বসবাস করতে শুরু করে। আর এখানেই গল্পটি শেষ হলো, নটি গাছটি মুড়লো। তো এই গল্প আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।